আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। ত্রয়োদশ নির্বাচন ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলায় ইসি কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় নির্বাচন সামনে রেখে কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনীতে এসব কথা বলেন তারা। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। নির্বাচন সুষ্ঠু করতে কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনে 80 জনকে প্রশিক্ষণ দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্বাচনের স্বচ্ছতা, ব্যয় সংকোচন ও প্রবাসী ভোটারদের যুক্ত করা সহ বিভিন্ন বিষয় সামনে আনে নির্বাচন কমিশন। পরিবেশ নিশ্চিত করতে পারলে এবারের নির্বাচনে বেশি ভোটার উপস্থিতির প্রত্যাশা তাদের। প্রবাসীদের ভোট সবসময় একটা চ্যালেঞ্জিং অ্যাফেয়ার বিশ্বব্যাপী, যে কারণে এটা টার্ন আউট খুব কম হয়। কিন্তু বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের প্রত্যাশা বহুদিনের, এবং তারা এক ধরনের উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন যে এবারে ভোট দিবেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করছেন কমিশনার আনোয়ারুল। ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই, করতেই হবে। যে কোনো পরিস্থিতিতেও নিরপেক্ষতা বজায় রেখে ইসি কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন সিইসি। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। চ্যালেঞ্জেস লাইক অ্যাবিউজ অফ এআই, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না। এটা নতুন নতুন চ্যালেঞ্জ, এবং আমরা যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে, এটা একটু আপনারা জোর দিবেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সবাইকে সজাগ থাকার আহ্বানও নির্বাচন কমিশনের। ট্রেনিং এর উপরে কিন্তু আমাদের সাকসেস বা ফেলিয়ার নির্ভর করতেছে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রোডম্যাপের মতো ইসি যথাসময়ে ভোটের তফসিল ঘোষণা করবে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। রুদ্র রফিকের রিপোর্ট। আমি তো টিপু সুলতানের স্কেলিটনটা আঁকলাম। জাতীয় প্রেসক্লাবে জুলাই আন্দোলন নিয়ে সৈয়দা ফাতেমা সালামের লেখা রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আয়োজন। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা পতনের সবচেয়ে বেশি আত্মত্যাগ বিএনপির। সর্বপ্রথম এক দফা ঘোষণা দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই 16 জনের ঘোষণার উপর ভিত্তি করে এক দফার ভিত্তিতেই ফ্যাসিবাদের পতন ঘটেছিল। গত 16 বছরে গুম, খুন, হামলা, মামলা, গ্রেফতার, মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ক্রাইটেরিয়াতে সবচেয়ে বেশি ত্যাগ এবং সংগ্রামে ভাস্বর হয়ে এই গণ অভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে। নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। মধ্যপন্থার রাজনীতি সরিয়ে উগ্রপন্থা উত্থানের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি। ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র, তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। এদিকে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত কমিটির নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা যুগোপযোগী সিদ্ধান্ত। নির্বাচনের রোডম্যাপ যেভাবে ঘোষিত হয়েছে, আগামী দিনে নির্বাচনী তফসিল আসবে এবং এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে খুঁজে নেবে, যারা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে দায়িত্ব পালন করবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ডাকসু নির্বাচনকে সামনে রেখে চতুর্থ দিনের মতো চলছে ভোটের প্রচার। সকালে ভোটার বা প্রার্থীদের তুলনামূলক কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচার কার্যক্রম বাড়ছে। ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের ইশতেহার জানাচ্ছে প্রার্থীরা।
ভোটাররা জানাচ্ছেন তাদের প্রত্যাশার কথা। এবারের নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব নেতাকে বেছে নেওয়ার আশা ভোটারদের। এদিকে ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা বিকেলে প্রকাশ করবে জাকসু নির্বাচন কমিশন। ভোট অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামেও বইছে চাকসু নির্বাচনের হাওয়া। সর্বোচ্চ উন্নয়ন যেটা, সেটাই আমাদের এখনকার প্রত্যাশা। আমি কোনো দলকে স্পেসিফিকভাবে ইন্ডিকেট করছি না, কিন্তু আমার মতে এই ছাত্র রাজনীতিটা হওয়া উচিত এই মাদার পার্টি বিহীন। আমার এই ইশতেহারগুলো নিয়ে যদি কোনো প্রার্থী বা যারা নির্বাচিত হবে যদি কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবে। আমি আসলে এমন কিছু ইশতেহার আমার নির্বাচনী কার্যক্রমের মধ্যে আমি ইনক্লুড করছি যেগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা লং টাইম একটা সার্ভিস দেওয়ার মতো সক্ষমতা রাখবে। বুয়েট সহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শাটডাউন কর্মসূচির কারণে সব পরীক্ষা বন্ধ রয়েছে। ৩ দফা দাবিতে বুধবার শাহবাগ মোড় অবরোধের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় তাদের উপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। তখন লাঠি পেটার ঘটনাও ঘটে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়। এরপর থেকে চলছে শাটডাউন কর্মসূচি। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মঞ্চ ৭১ ব্যানারে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তারা। আদালত এবং কেবি কনভেনশনের যে ষড়যন্ত্রের যে তাদের নীল নকশার যে একটা প্রোগ্রাম ছিল, সমস্ত কিছুকে আমলে নিয়ে এই আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তারা তাদের যে মতামত একটি স্বাধীন রাষ্ট্রে সেটাই পেশ করেছে, অথচ তাদের কাছে গ্রেপ্তার করা হলো এবং ন্যায় বিচার ছাড়াই তাদেরকে আবার জেল হাজতেও প্রেরণ করা হলো। আইনের শাসন এখানে ব্যাহত হয়েছে। এভাবে মিথ্যাভাবে অভিযুক্তদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য মানহানিকর। রাজধানীর উত্তরা থেকে কমলাপুর যেতে আরও ১ বছর অপেক্ষা করতে হবে মেট্রো রেলের যাত্রীদের। এমআরটি লাইন ১-এর ১২টি প্যাকেজের ১১টি টেন্ডার প্রক্রিয়া আছে। আর এমআরটি লাইন ৫-এ ডিপোর কাজ চলমান থাকলেও একটি টেন্ডারে অতিরিক্ত মূল্য থাকায় তা বাতিল করে নতুন টেন্ডার আহ্বান করেছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, মেগা প্রজেক্টের নামে হয়েছে আনাড়িপনার উন্নয়ন। মেট্রো রেল নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ প্রথম পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত অংশে মেট্রো রেল চালুর কথা ছিল আগামী মাসে, কিন্তু ঠিকাদারদের বেশি দর প্রস্তাবের কারণে এই ১০০ কিলোমিটার পথ চালু নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই অংশে পিলারের কাজ প্রায় শেষ, চলছে লাইন বসানো, আর কমলাপুরে শেষ পর্যায়ে স্টেশনের অবকাঠামো নির্মাণ। সাভারের হেমায়েতপুরের বিশাল এলাকা নিয়ে তৈরি হচ্ছে এমআরটি লাইন ৫-এর ডিপো। এর মধ্যে দৃশ্যমান হয়েছে কয়েকটি স্থাপনা, শেষ হয়েছে ভূমি অধিগ্রহণও। এই অংশে স্টেশন ও লাইন মাটির নিচে হয়, এর মধ্যে শুরু হয়েছে ইউটিলিটি লাইন সরানোর কাজ। বিমানবন্দর থেকে কমলাপুর এবং পূর্বাচল অংশ নিয়ে এমআরটি লাইন ১। পূর্বাচলের পিতলগঞ্জে ভূমি অধিগ্রহণ শেষে চলছে ডিপো নির্মাণের কাজ। এই লাইনেও সড়কের নিচ থেকে সরানো হচ্ছে ইউটিলিটি লাইন। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, খরচ কমাতে কয়েকটি টেন্ডার বাতিল করে নতুনভাবে আহ্বান করা হয়েছে। এমআরটি 1 প্রায় ডিপোর রিক্লেমেশন 100% হয়ে গেছে, প্রায় অ্যাবাউট টু টেকিং ওভার ফ্রম দ্য কন্ট্রাক্টর। কিছু খালি আমরা কস্ট অপটিমাইজেশন করতেছি, তারপর ডিজাইন
অল্টারনেটিভ ডিজাইন যদি করা যায় যেটা খরচ কম হবে ওটা চেষ্টা করতেছি আমরা। প্রতি সপ্তাহে আমরা ওখানে মিটিং করতেছি। কিছু কিছু জায়গায় একটু ল্যাপস আছে, বাট উইদিন কন্ট্রোলে আছে এখনো। তবে বিশেষজ্ঞরা বলছেন এই মেগা প্রজেক্টে জনগণের উপকার কম হবে। মেট্রো যেহেতু হয়ে গেছে, গত বছরে তার প্রিন্সিপাল মানি অ্যালং উইথ ইন্টারেস্ট পে করতে পারবে, আর তার পরের প্রকল্পগুলি 50,000 কোটি টাকার তো নিচে নাই, এবং তাদের মেইনটেনেন্স খরচ কিন্তু এর থেকে আরও বেশি হবে। এইটা আম জনতার হতে হলে পুরো পৃথিবীতে সাশ্রয়ী মূল্যে তৈরি করে কমার্শিয়াল ডেভেলপমেন্ট করে নন অপারেশনাল ক্যাশ ইনজেকশন করব, কিন্তু আমি ফেয়ার বাড়াবো না। এই যে কৌশলগুলি কোনোটাই কাজে লাগানো হয় না। আমি বলবো আনাড়িপনার একটা উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষের চলাচলের মাধ্যম এই মেট্রো রেল প্রকল্পকে ব্যয় কমিয়ে জনবান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অতি বর্ষণে পানিবন্দী বেড়িবাঁধের ভেতরে 10টি গ্রামের প্রায় 30,000 মানুষ। আর বিভিন্ন শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য পানি দূষিত হয়ে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বসতবাড়িতে পানি প্রবেশ করায় অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে অনেকে। দ্রুত এই সমস্যা থেকে মুক্তি চান তারা। সোনারগাঁ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। গেল কয়েকদিনে টানা বর্ষণে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভাড়গাঁও, বাটপাড়া, কাজীপাড়া, দরগাবাড়ি, খিদিরপুর সহ প্রায় 10 গ্রামে দেখা দিয়েছে কৃত্রিম বন্যা। বেড়িবাঁধের ভেতরে পানি নিষ্কাশনের অভাবে তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও বাড়ির উঠান। পানি নিষ্কাশনের খালগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ায় গেল কয়েক বছর ধরে বৃষ্টি মৌসুম আসলেই এই অবস্থার সৃষ্টি হয় বলে জানান ভুক্তভোগীরা। ঘর দুয়ার সব ডুবে গেছে, আমরা হাটের বাজারে যেতে পারি না, অনেকই কষ্ট চলাফেরার। আমরা এই পানিতে চলতে পারতাছি না, পানির লাগে আমরা অনেক সমস্যা হইতাছে। রাস্তাঘাট বালা না, ঘরের ভিতরে পানি, হাফের জ্বালায় থাকতাম পারি না ঘরের ভিতরে। রূপগঞ্জের যে ডাইংয়ের পানিগুলো ফ্যাক্টরির, এই পানিগুলো এই সাইড দিয়ে ছাড়ে, আর এই ডাইংয়ের পানিগুলো বৃষ্টির পানির সাথে একত্রিত হইয়া এলাকার মানুষের ক্ষতি হয়। 4 সপ্তাহ 1 মাস ধরে পানি হইতেছে। দ্রুত পাম্প বসানোর মাধ্যমে এই সমস্যার সমাধান করে দেওয়ার কথা বললেন এই উপজেলা কর্মকর্তা। প্রতি বছরই যেহেতু এই ধরনের পানিবন্দী অবস্থা তৈরি হয়, সে কারণে আমরা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা উপজেলা ডেভেলপমেন্ট ফান্ড থেকে 2টি পাম্প কেনার উদ্যোগ নিয়েছি। খুব শীঘ্রই আমরা 2টি পাম্প কিনে সেখানে ইনস্টল করা হবে। আশা করি কিছুদিনের মধ্যেই পানিবন্দী দশা মুক্ত হবে, জনদুর্ভোগ কমে যাবে। দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশন করে এলাকাবাসীকে পানি মুক্ত করবে প্রশাসন, এমনটাই দাবি এলাকাবাসীর। আবরার মাহি, RTV। ভারত থেকে আসা পানির ঢল ও টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে ফসলের জমি, মাছের ঘের ও বসতভিটা। উপজেলার 11টি ইউনিয়নে খোলা হয়েছে দুর্যোগ কেন্দ্র। বেনাপোল সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। যশোরের বেনাপোল, রঘুনাথপুর, ঘিবা, সরবাংহদা, কাইবা, টেংমারি, গোগা ও রুদ্রপুর সহ প্লাবিত হয়েছে উপজেলার অর্ধশতাধিক গ্রাম। পানি না নামায় নষ্ট হয়েছে কয়েক হেক্টর জমির আউশ ধানের চারা, ভেসে গেছে পুকুরের মাছ, ভেঙে পড়েছে স্যানিটাইজেশন ব্যবস্থা। জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে শুকনো খাবার ও গোখাদ্যের সংকট। শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় বন্ধ পাঠদান। দুর্যোগ কবলিত এলাকায় হটলাইন চালু করা হলেও ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় কৃষক। আমাদেরকেও কোনো খোঁজ খবর নেয় না, আমরা অনেক কষ্ট আছি, বালি বেসানে পানির থেকে বাইরে বেরোতেও পারে না। এক জায়গায় ঘরমার সব বুড়ে গেছে, তারা সবাই ঘরেতে ঘর ছিঁড়ি তফাৎ চলেও গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের কিছু জায়গায় অতি বৃষ্টির কারণে আমাদের আউশ ধানের এবং সবজির কিছু জমি আক্রান্ত হয়েছে। আমরা কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে আছি এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুতই সরকার সহায়তা করবে, এমনটাই চাওয়া এসব এলাকার হাজারো কৃষকের। সাকিব আল হাসান, RTV। নিত্যপণ্যের বাজারে নেই স্বস্তির খবর। বেশিরভাগ সবজির দাম আকাশ ছোঁয়া। চাল, ডাল, আটা বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। তবে অভিযানে কিছুটা প্রভাব পড়েছে ডিমে। ডজনে 10 টাকা কমলেও ফেরেনি আগের দরে। নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের কার্যকর উদ্যোগ চায় ভোক্তারা। আব্দুর রহিমের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত।
সবজির বাজারে গেলে নাভিশ্বাস ওঠে ক্রেতাদের। অতিবৃষ্টির অজুহাতে দাম বাড়াচ্ছে বিক্রেতারা। বেশিরভাগ সবজি গেল সপ্তাহের তুলনায় দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। শসাটার দাম একটু বেশি, 100 টাকা 90 টাকা বিক্রি হচ্ছে, টমেটো 120-30 টাকা বিক্রি হচ্ছে, গাজর 100 টাকা বিক্রি হচ্ছে। কাঁচামালটা হচ্ছে আমদানির উপর নির্ভর করে, আমদানি বাড়বে দাম কমে যাবে, আমদানি কমবে দাম বেড়ে যাবে। কিছু কি ব্যবসায়িক যখন মনে করেন একটা গাড়ির যখন আজ না আসে ওই হারায় টপ করে দাম বাড়ায় দেয়, প্রতি কেজিতে 10টা বাড়ায় দেয়। আর যখন গাড়ি এক লোকে 2টা গাড়ি আসে 3টা গাড়ি আসে আবার ইচ্ছে করে হারা কমায় দেয়, হারা ব্যবসা সিন্ডিকেট। ভারত থেকে চাল আমদানি করা হলেও প্রভাব পড়েনি দামে। ডালের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। আটা বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। কিন্তু বিগত কয়েক বছর এত দাম বাড়ে নাই, যা 15-20 দিনে মসুর ডালের দাম অনেক বাড়ছে। মোটাটার দাম বাড়ছে কেজিতে 5 টাকা, আর দেশিটা বাড়ছে কেজিতে 30 টাকা। এক প্যাকেট আটাতে অনেক দাম বাড়ছে, বলছে নাকি দেশে গম সংকট, এই কারণে আটার দামটা বেশি। অভিযানের পর ডিমের দাম ডজনে 10 টাকা কমেছে, কিছুটা কমেছে চিনির দামও। জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন মার্কেটের প্রতি সরকার সজাগ হয়ে এটা কন্ট্রোল করার জন্য ব্যবস্থা নেয়। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারের কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। আব্দুর রহিম, RTV, ঢাকা। স্বাস্থ্য, বাসস্থান ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত পাবনার হরিজন সম্প্রদায়। কলোনির 81টি কক্ষে বাস করেন প্রায় 2000 নারী পুরুষ। পয় নিষ্কাশনের জন্য রয়েছে মাত্র 5টি ল্যাট্রিন, পাশে ময়লার ভাগাড়। নিয়মিত পরিষ্কার করে না পৌরসভা। আবাসন সংকট ও স্বাস্থ্য ঝুঁকিতে মানবেতর জীবনযাপন করছে সম্প্রদায়টির লোকজন। পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। পাবনা সদরের দক্ষিণ রামচন্দ্রপুরে 80-র দশকে হরিজন সম্প্রদায়ের 600 লোকের বসবাসের জন্য 81টি কক্ষ বিশিষ্ট একটি কলোনি তৈরি করেন তৎকালীন সরকার। প্রায় 50 বছরে এই কলোনির বাসিন্দা বেড়েছে 3 গুণেরও বেশি, কিন্তু বাড়েনি বাসস্থানসহ কলোনির জায়গা। কলোনির 81টি কক্ষে গাদাগাদি করে বসবাস করছেন অন্তত 2000 নারী পুরুষ। বাবা মা, স্ত্রী, সন্তানসহ একটি মাত্র কক্ষে বাস করছেন অন্তত 70টি পরিবার। এক একটা পরিবারের 3-4টা করে ফ্যামিলি, জনসংখ্যা 11টা-12টা করে এক একটা ফ্যামিলিতে। বাইরে বাড়াতেই পারি না এমন অবস্থা, ড্রেনের পানি মানে বাইরের ময়লা আবর্জনা সব ভরে যায়। 2000 মানুষের জন্য কলোনিতে রাখা হয়েছে 5টি ল্যাট্রিন, পাশেই ময়লার ভাগাড়। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিয়মিত পরিষ্কার করেন না বলে অভিযোগ বাসিন্দাদের। আমরা বহুত দিন ধরে এই মেয়র সাহেবকে বলেছি যে আমাদের ল্যাট্রিনের ব্যবস্থা করে দিন, আমাদের ড্রেনের ব্যবস্থা করে দিন। আমাদের এখানে বারে বারে কিন্তু হুমকি দেয় কারেন্ট কেটে দেব, তাহলে আমরা এই 60 টাকার হাজিরা নিয়ে আমরা মিটার কোথায় বসাবো? দেশের নাগরিক হিসেবে স্বাস্থ্য, বাসস্থান ও চাকরির অধিকার থাকলেও হরিজন সম্প্রদায়ের ক্ষেত্রে এর উদাহরণ মেলা ভার। লেখাপড়া করেও আমাদের হরিজনদের অগ্রাধিকারে চাকরি পাচ্ছে না। আমাদের যে একটা কোঠা ছিল সেই কোঠাটাও আমরা এখন পাচ্ছি না। সম্প্রদায়টির নানা সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর আশ্বাস জেলা প্রশাসকের। তাদের জীবন মান উন্নয়নের জন্য যদি তারা খুব মানবেতর জীবনযাপন করে বা তাদের স্যানিটেশনের সমস্যা বা পরিষ্কার পরিচ্ছন্ন তার ঘাটতি রয়ে থাকে, সরেজমিনে পরিদর্শন করে এটাও আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবো। সরকারের সুদৃষ্টি কামনা পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর। সাকিব আল হাসান, RTV। ডাকসু নির্বাচনকে সামনে রেখে চতুর্থ দিনের মতো চলছে ভোটের প্রচার। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন ছাত্রদলের GS প্রার্থী হামিম। আলোকসজ্জা করে, যেটি সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন। একই সাথে আমি আরেকটি বিষয় বলতে চাই, দৃষ্টিপাত করতে চাই। ইতোমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক যারা শিক্ষার্থী তাদের ভিতর ভয়ের সঞ্চার হয়েছে, এক ধরনের ভীতি কিন্তু সেখানে কায়েম হয়েছে। কারণ আপনারা জানেন গত 2 দিন পূর্বে নির্বাচন কমিশন আচরণবিধি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে বলেছেন প্রয়োজনে অথবা আপনার নির্বাচনের দিন আর্মি ডিপ্লয় হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনোনীত প্যানেল মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো যুদ্ধাঙ্গেহী পরিবেশের অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়নি যেখানে আর্মি ডিপ্লয় করতে হবে। আপনারা জানেন 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে যখন একটি সংকটময় মুহূর্ত চলছিল, আনস্টেবল ছিল, তখন কিন্তু সেনাবাহিনী ব্যারাক থেকে রাজপথে নেমেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ভাই এমন কোনো পরিবেশের সৃষ্টি হয়নি। যারা অনাবাসিক শিক্ষার্থী তারা বেশিরভাগই কিন্তু ঢাকা শহরে তাদের পিতামাতার সাথে থাকে। এই ক্ষেত্রে তাদের বাবা মায়েরাও ভয় পাচ্ছে যে আমরা ছাত্র নির্বাচন এটি তো একটি উৎসবমুখর পরিবেশে হবে, কিন্তু কি এমন ওই দিন হবে যে এখানে আর্মি ডিপ্লয় করতে হবে। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে তাদের পিতামাতারা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের কিন্তু অনুৎসাহিত করছে যে নির্বাচনে ভোট দিতে যাওয়ার দরকার নেই। একই সাথে আমরা দেখছি
বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অনাবাসিক শিক্ষার্থীদেররা যেন ভোট দিতে না আসে এই ধরনের কিন্তু বিভিন্ন ব্যারিয়ার তৈরি হচ্ছে। যেমন যারা ভোটার লিস্টে আছে তাদেরকে বারংবার বলা হয়েছে যে তাদের নাকি যাদের হল আইডি কার্ড সেটি নবায়ন করতে হবে। আপনি জানেন যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের কিন্তু হলে কোনো কাজে যাওয়া লাগে না। তো একজন শিক্ষার্থী 2 বছর 3 বছর 4 বছর ধরে তার হল আইডি কার্ড নবায়ন করেনি। এখন এই যে সংক্ষিপ্ত সময় 10 দিন পর নির্বাচন, এখন একজন শিক্ষার্থী কীভাবে এই সংক্ষিপ্ত সময় অনেক টাকা দিয়ে তার হল আইডি কার্ডটি নবায়ন করবে? সুতরাং এই যে অনাবাসিক শিক্ষার্থীদের ভোটদানের ক্ষেত্রে অনিশ্চয়িত করা বা একটি ব্যারিয়ার তৈরি, এই ব্যারিয়ার আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো খুব দ্রুত তুলে ফেলতে হবে। আমাদের দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।